আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত 12 জুন ভোরবেলা দেখেছি যে ইসরায়েল ইরানের উপর হামলা করলো এবং এই হামলাটা তারা এত নিখুঁতভাবে সম্পন্ন করেছে যে বিশ্লেষকদের অভিমত হচ্ছে গত 40 বছর ধরে এরকম নিখুঁতভাবে কোনো দেশের উপর হামলা করেনি আজ পর্যন্ত এবং সক্ষমও হয়নি। এবং এই হামলার মধ্য দিয়ে ইরানের এমন কিছু ব্যক্তিবর্গকে তারা টার্গেট করে হত্যা করেছে যেটা কল্পনা করা যায় না, যে এক দেশে বসে আরেক দেশের এরকম ব্যক্তিদেরকে যারা সবচেয়ে বেশি নিরাপত্তার সহিত চলাফেরা করে বা সবচেয়ে বেশি তারা এরকম গোপনভাবে থাকার চেষ্টা করে, বিশেষ করে ইরানের আর্মি চিফ মোহাম্মদ বাগের, ওনাকে হত্যা করা হয়েছে। শুধু ওনাকে হত্যা করা হয়েছে এরকমটি নয়, বরং ওনার সাথে আরও অনেক বড় যারা সায়েন্টিস্ট ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। ওই দেশে আরও বড় বড় আর্মিদেরকে হত্যা করা হয়েছে, গুনে অনেকগুলো মানুষকে হত্যা করা হয়েছে। এবং এই হামলাটা এমন জায়গায় করা হয়েছে যেই দুইটি সিটি ইরানের সবচেয়ে বেশি নিরাপত্তা সম্বলিত, সবচেয়ে বেশি নিরাপত্তা যেখানে দেওয়া হয়, বিশেষ করে তেহরানের আশেপাশের অঞ্চলে হামলা করা হয়েছে এবং বিভিন্ন আর্মি ক্যাম্পে হামলা করা হয়েছে, সাথে সাথে ইস্পাহানের মতো জায়গাতে হামলা করা হয়েছে। এবং এই হামলাটা এত নিখুঁতভাবে করা হয়েছে যে তেহরানের যে সমস্ত বিল্ডিং থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো, এমনিভাবে নেটওয়ার্ক সরবরাহ করা হতো, তাছাড়া গভর্নমেন্টের যে সমস্ত ওয়েবসাইট সরবরাহ করা হতো যে সমস্ত জায়গা থেকে এরকম, সেই সমস্ত বিল্ডিংয়ের উপর তারা দেখে নিখুঁতভাবে হামলাটা করেছে। এবং বিষয়টা এরকম হয়েছে যে ওই রাত্রে সমস্ত নেটওয়ার্ক শেষ হয়ে গেছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, ওয়েবসাইটগুলো এরকম ফল করা শুরু করেছে, যার কারণে মনে হচ্ছে যে ওই রাত্রিটা ইরানের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে, মনে হচ্ছে যে ওই রাত্রিতে পুরা ইরান বিশ্ব থেকে হারিয়ে যাবে, তেহরান বিশ্ব থেকে উধাও হয়ে যাবে, এমনভাবে তারা হামলাটা করেছে। যাই হোক, এই হামলার পরে ইরান বুঝতে তো পারেনি, প্রায় 12 ঘন্টা পর তারা তাদের আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে যে তারা এর কি করবে, পাল্টা প্রতিশোধ নেবে। এবং প্রতিশোধটা তারা শুধু যে কোনো ধরনের ব্যক্তিদের থেকে নেবে না, বরং পুরো ইসরায়েল থেকে নেবে, তেল আবিব থেকে নেবে। এবং আমরা সেটা দেখেছি যে এরপরে ইরান হামলা করেছে, সরাসরি তারা মিসাইল ছুঁড়েছে একবারে তেল আবিবের উপরে। আসলে দেখেন, রিসেন্টলি আমাদের যেই ভারত পাকিস্তান যে যুদ্ধটি হয়েছে, এই যুদ্ধের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যখন দুই দেশের মাঝে যুদ্ধ বাঁধে তখন কিন্তু প্রথমেই পুরো সব জনগণকে কেন্দ্র করে এই যুদ্ধটা কিন্তু বাঁধে না, বরং প্রথমে যেমন আর্মিদের মাঝে বিষয়টা থাকে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কিছু আর্মি ক্যাম্পে হামলা করা হয়েছে বা যারা দায়িত্বশীল এরকম বিভিন্ন ফোর্স আছে তাদের উপর এই আক্রমণটা করা হয়েছে। এবং এর বিপরীতে পাকিস্তানও ওই সমস্ত জায়গায় আক্রমণ করেছে ভারতে, যেখান থেকে এরকম তাদের উপর আক্রমণটা হয়েছে। কিন্তু তেহরান এতটা ধারে না, তেহরান সরাসরি ইসরায়েলের উপর আক্রমণ করেছে, যেটার যোগ্য তারা ছিল। এবং এই আক্রমণে মোটামুটি ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও তেল আবিবের পক্ষ থেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে তাদের যে আয়রন ডোম আছে, এই আয়রন ডোমগুলো তেহরানের এই মিসাইলগুলোকে এরকম ভূপাতিত করেছে, বিভিন্ন ধরনের বক্তব্য আছে। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে কিছু মিসাইল একেবারে এই আয়রন ডোমকে এরকম উপেক্ষা করে একেবারে তেল আবিবের উপর গিয়ে সরাসরিভাবে আঘাত হেনেছে। এবং দুই দেশে মোটামুটি ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয় নাই যে তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম, জাতীয় গণমাধ্যমগুলো তাদের কাছে প্রশ্ন করেছে, তারা কিন্তু এর উত্তর আজ পর্যন্ত দেয়নি। আসলে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটা আমাদের যদি জানতে হয় তাহলে আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে। এই যে ইরান ইসরায়েল আজকে যুদ্ধ করছে, 1980-র আগে এরা কিন্তু একে অপরের জন্য বন্ধু ছিল। কথা শুনে আপনারা হাসতে পারেন যে বন্ধু কীভাবে হতে পারে, এখন তারা শত্রু। বাস্তব সত্য কথা, তারা বন্ধু ছিল। বন্ধু এই জন্য ছিল, ইরান ইসরায়েল থেকে এক সময় আর্মি বিভিন্ন জিনিসপত্র কিনেছে, মিলিটারি বিভিন্ন জিনিসপত্র, রসদপত্র কিনেছে, যুদ্ধের বিভিন্ন সামান কিনেছে। আর স্বাভাবিক কথা, এক দেশ আরেক দেশের কাছে এত সহজে যুদ্ধের রসদপত্র বিক্রি করতে পারে না যতক্ষণ পর্যন্ত দুই দেশের মাঝে বোঝাপড়া না হয়, অথবা আস্থা তৈরি না হয়, অথবা ফ্রেন্ডশিপ না থাকে। যখন দুই দেশের মাঝে বোঝাপড়া ঠিক সুন্দর থাকে, তখনই গিয়ে এক দেশ আরেক দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে, বিভিন্ন ধরনের গোলা বারুদ বিক্রি করতে পারে। ঠিক এরকমটাই ছিল ইরান এবং ইসরায়েলের মাঝে। কিন্তু সমস্যা এই জায়গায় না, সমস্যা বাজে এর পরে 1979 সালে যখন রুহুল্লাহ খুমিনি বা বর্তমান যিনি আছেন সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনি, ওনারা যখন ইরানে ইসলামিক বিপ্লব ঘটায়, ইরানে ইসলামিক বিপ্লব ঘটানোর পরেই মূলত ইরান ইসরায়েলের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়। স্বাভাবিক কথা, দ্বন্দ্ব হবে কেন? দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক বিষয় যে ইরান ইসরায়েল এই দুইটা রাষ্ট্র এমন একটা পর্যায়ে আছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতা কে কার থেকে বেশি এরকম দখল করতে পারে, বা পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তারা তাদের আধিপত্যবাদ কীভাবে বিস্তার করতে পারে, উভয় রাষ্ট্র কিন্তু এরকম মরণপর চেষ্টা করে যাচ্ছে। যার কারণে দেখলো যে ইরানে যখন
ইসরায়েলের পোষ্য বা ইসরায়েলের গোলামিত্ব যারা করছে তাদের ক্ষমতা এরকম পালাবদল হলো, তখন ইরানের সাথে ইসরায়েলের এরকম সুসম্পর্কটা এরকম দুঃসম্পর্ক হয়ে গেল, একে অপরের শত্রু হয়ে গেল। এবং পরবর্তীতে ইরানের ধ্যান ধারণা এটাই ছিল যে ইসরায়েলকে যে কোনোভাবে পরাস্ত করা, ইসরায়েলকে যে কোনোভাবে এরকম ভূপাতিত করা, তাদেরকে ধ্বংস করা, এটাই ইরানের সবচেয়ে বড় স্বপ্ন। আর ইসরায়েলের স্বপ্ন তো আগ থেকেই আছে, এই স্বপ্ন নিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছিল। এবং বিশেষ করে ইসরায়েলের বিপক্ষে যারা, বিশেষ করে আমরা যদি বলি হিজবুল্লাহ, তারা ইসরায়েলের বিপক্ষে, হামাস ইসরায়েলের বিপক্ষে, ইরানের ভিতরে কিছু মানুষ ইসরায়েলের বিপক্ষে, তো তাদেরকে কিন্তু ইরান পরোক্ষভাবে এরকম সহযোগিতা করছিল। আপনারা তাদের সাথে যুদ্ধ করেন, আমরা আপনাদের পেছনে আছি, যত ধরনের সহযোগিতা আমরা করব। এবং ঠিক সেটাই করা যাচ্ছে। দেখেন, ইরান কিন্তু আজ পর্যন্ত প্রত্যক্ষভাবে আজ পর্যন্ত কোনো হামলা করেনি। এত ধরনের হুমকি আমরা কিন্তু এতদিন শুনে আসছি, কিন্তু হঠাৎ করে হামলাটা কেন হলো? দেখেন, ইরান ইসরায়েল কিন্তু এতদিন শত্রু ছিল, তা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু সরাসরি যুদ্ধে এরকম লিপ্ত ছিল না, সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়নি, বরং এখানে প্রক্সি ওয়ার একটা যুদ্ধ চলছিল তাদের মাঝে। অর্থাৎ যারা ইসরায়েলের বিপক্ষে ছিল, যেমন হিজবুল্লাহ, লেবাননে তারা থাকতো, লেবাননে তারা থেকে ইসরায়েলের বিপক্ষে তারা এরকম যুদ্ধ করতো, তো ইরানে বসে তাদেরকে এরকম সাপোর্ট করতো। ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি প্যালেস্টাইনে যে সমস্ত হামাস যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করে আসছিল, তাদেরকেও কিন্তু ইরান এরকম সহযোগিতা করে আসছিল। তার মানে এতদিন পর্যন্ত তারা এরকম পরোক্ষভাবে ইসরায়েলের যারা বিরোধী ছিল তাদেরকে সহযোগিতা করে আসছিল। কিন্তু কথা হচ্ছে, সমস্যা বাঁধলো যখন এই ইরান নিউক্লিয়ার পাওয়ার বানানোর ইচ্ছা পোষণ করলো। সর্বপ্রথম 1980 দশকের পরের কথা, যখন ইরান মনে করছে যে না, এখন একটা আমাদের জন্য পারমাণবিক বোমা দরকার, নিউক্লিয়ার পাওয়ার দরকার, এটা বানানো যখন তারা শুরু করলো, তখনই সর্বপ্রথম এই ইরানের বিরোধিতা করেছে ইসরায়েল, সাথে সাথে ইসরায়েলের যে মিত্র রাষ্ট্র আমেরিকা এটার বিরোধিতা করেছে। তাদের একবার সাফ কথা ছিল যে না, এই পারমাণবিক বোমা একমাত্র আমরাই রাখবো, অন্য কোনো দেশ এটা বানাতে পারবে না। এবং ইরানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে। আপনারা জানেন যে ইসরায়েল এমন একটা রাষ্ট্র বা আমেরিকা এমন একটা রাষ্ট্র, তারা চায় যে পৃথিবী তারা যে সমস্ত শক্তিগুলো অর্জন করেছে, যে সমস্ত খাতে তারা এরকম উন্নত হয়েছে, এই খাতগুলা বা এই সমস্ত জায়গায় যেন অন্য কোনো মানুষ বা অন্য কোনো দেশ এই সমস্ত জায়গায় আধিপত্য বিস্তার যেন না করতে পারে। এটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার একটা থিওরি, যার কারণেই তারা কিন্তু তাদের সাথে এরকম ভেটো দিয়েছে তাদের এই কাজে। যাই হোক, এক পর্যায়ে কোনো মতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমরা এই কাজ বন্ধ করো। ইরানের সাফ উত্তর ছিল যে আমরা এটা আমাদের দেশের স্বার্থে, আমাদের অভ্যন্তরীণ স্বার্থে এটা আমরা করতেছি, আমাদের সেফটির জন্য। অন্য কোনো দেশের উপর হামলা করবো এগুলো কিছু না, বরং আমরা নিজেদের স্বার্থে করছি। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল কিন্তু নাছরবান্দা, তারা কিন্তু করতে দেয়নি। যা হোক, সর্বশেষ কিন্তু আমেরিকা ইসরায়েল মিলে তারা ইরানের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয় যে আপনারা নিউক্লিয়ার পাওয়ার এটা বানাবেন না, আপনারা অফ করেন, বাকি আপনাদের সাথে আমাদের স্বাভাবিক সুসম্পর্ক থাকবে, আমরা আপনাদের থেকে তেল কিনবো, স্বাভাবিক লেনদেন করব। 2015 সালে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা কিন্তু এই চুক্তিতে আবদ্ধ হয়। এরপর থেকে যাই হোক, ইরান থেমে গেছে, যে তারা তাদের যে পারমাণবিক বোমা যেটা বানানোর কথা ছিল সেটা তারা অফ করে দিয়েছে। কিন্তু বিপত্তি বাধে 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসে, এই যে আমেরিকার যে পুরনো চুক্তি ইরানের সাথে, এই পুরনো চুক্তিটা বাতিল করে দেয়। ইরান তো খুব খুশি, তারা তাদের সাথে চুক্তিকে ভঙ্গ করেছে, এখন ইরান স্বাধীন, আগের মতো তারা কি করতে পারবে, তাদের যেই উদ্দেশ্য নিউক্লিয়ার পাওয়ার একটা বানাবে, এটা তারা কিন্তু আবার মনস্থ করলো এবং সেই পর্যায়ে কিন্তু কাজ কিন্তু চলমান। এখন কথা হচ্ছে যে গত কয়েকদিন আগে হঠাৎ করে কেন ইসরায়েল ইরানের উপর হামলাটা করলো, আমরা অনেকে আসলে বুঝতে পারি না যে কেন হঠাৎ করে হামলাটা করলো। হামলার মূল রহস্য হচ্ছে যে ইরান 2018 সালের পর থেকে তারা তাদের নিউক্লিয়ার পাওয়ার বানানোর জন্য একেবারে পূর্ণ প্রস্তুতি তারা নিয়েছে এবং শেষ পর্যায়ে কাজ যখন শেষ পর্যায়ে এসে পৌঁছালো আর ইসরায়েল দেখলো যে না, তাদেরকে থামাতে হবে, আমেরিকা দেখলো যে তাদেরকে থামাতে হবে, কোনোভাবেই তারা তাদেরকে থামাতে এরকম সক্ষম হলো না। এক পর্যায়ে হঠাৎ করে এরকম রাতের অন্ধকারে ইরানের উপর ইসরায়েলের হামলা। আমরা দেখেছি আমেরিকা গত কয়েক মাস যাবত মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সাথে কি পরিমাণ তারা চুক্তি আবদ্ধ হয়েছে, তাদের থেকে তেল কিনবে, তাদের সাথে বিভিন্ন লেনদেন করবে। তার মূল রহস্য কিন্তু এখানে যে ইরানের সাথে তাদের সম্পর্ক একেবারে তলানিতে, বা ইরানের সাথে তাদের একটা সামনে একেবারে দ্বন্দ্ব জড়াবে তারা, স্পষ্ট কথা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গত কয়েকদিন আগে 12ই জুন ইরানের উপর ইসরায়েলের এই ভয়াবহ হামলা। এখন কথা হচ্ছে আসলে এর থেকে আমাদের যে বিষয়গুলো জানার সেটি হচ্ছে যে সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে হঠাৎ করে ইসরায়েল যে ইরানের উপরে হামলাটা চালালো, এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আরব
যে সমস্ত অঞ্চলগুলোর উপর ইসরায়েল এতদিন যাবৎ আধিপত্যবাদ বিস্তার করার জন্য বিভিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বা দখলদারিত্ব এরকম চালিয়ে যাচ্ছে, সেটাকে সহজে মুসলমানদের নজর থেকে এরকম দূরে সরিয়ে নিজেদের আওতাধীন করা। আমরা দেখেছি যে ইরানের উপর ইসরায়েলের এই হামলা চলার অবস্থায় ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনের উপর হামলা বন্ধ করেনি, বরং আরও দ্বিগুণ তারা হামলাকে বাড়িয়েছে। তো স্বাভাবিক কথা, এটা একটা আমাদের দেশের বিগত স্বৈরাচারীর একটা বদ স্বভাব বলতে পারেন, বা একটা তাদের চালাকি বলতে পারেন। বড় ধরনের দুর্ঘটনা দেশে ঘটিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা নতুন কোনো ঘটনা মানুষের সামনে এরকম এনে দিত। ইসরায়েল সেই কাজটাই করছে। ওই যে ইসরায়েল হামলা যেগুলো করছে প্যালেস্টাইনের উপর, সেই কথাগুলো কিন্তু একেবারে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা তাদের অন্যতম কৌশল। আরেকটা দিকে আমরা এখান থেকে নিতে পারি যে আসলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। এটা সহজ, তার কারণ হচ্ছে দ্বিতীয় এবং প্রথম যে বিশ্বযুদ্ধগুলো ছিল, প্রথমে এক দেশ আরেক দেশের সাথে এরকম জড়িয়েছে যুদ্ধে, তারপর উভয় দেশে যে মিত্র তারা তাদের সাথে সঙ্গ দিয়েছে। আমরা যদি দেখি ইরানের সঙ্গে এখন আপাতত দিচ্ছে চীন এবং রাশিয়া দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের মিত্র বা ইসরায়েলের সঙ্গ দিচ্ছে আমেরিকা, আরও বিভিন্ন দল দিবে। এক পর্যায়ে এটা যখন আরও বৃহত্তরভাবে এরকম শুরু হবে, তখন দেখে পুরো বিশ্বটা ভাগ হয়ে যাবে। এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী কিন্তু এগুচ্ছে, এভাবেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচবে। এটা একটা দিক হতে পারে। আরেকটা হচ্ছে এই যে এই যুদ্ধটা, এই যুদ্ধের মাধ্যমে কিন্তু পুরো বিশ্বের অর্থনীতির মধ্যে একটা প্রভাব ফেলবে। আজকে যেই জিনিসের দাম 10 টাকা আছে, সেই জিনিসের দাম সামনে এটা 3 গুণ বাড়বে। কারণ পুরো বিশ্বটা এখন চলে মূল হচ্ছে তেলের উপর দিয়ে। তেলের দাম কমলে পুরো বিশ্বের অর্থনীতিটা একটু স্বাভাবিক থাকে। তেলের দাম যদি বাড়িয়ে দেওয়া হয় বা বেড়ে যায়, আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিকভাবে কি মন্দা একটা অবস্থা গেছে। তো ইরান জ্বালানির দেশ, আর একটা মিসাইল ছোড়ার জন্য কি পরিমাণ জ্বালানি যে ব্যবহার করতে হয়, এটা কল্পনাতীত। তো এইভাবে কিন্তু তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে একটা সংকট তৈরি হবে, অর্থনৈতিকভাবে সমস্ত দেশগুলো একটা হুমকির মুখে পড়বে। এটা একটা দিক হতে পারে। এখন একটা প্রশ্ন আমাদের মাঝে জাগতে পারে যে আসলে এক্ষেত্রে আমরা কোন দলকে সাপোর্ট করব, ইরান না ইসরায়েল? এক্ষেত্রে আমাদের আকাবিদের অভিমত হচ্ছে, ভারতবর্ষে যখন শিয়া এবং হিন্দুদের মাঝে যুদ্ধ হয়েছিল বা তাদের মাঝে যখন সংঘাত হয়েছিল, তখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কোন পক্ষ অবলম্বন করব, কি শিয়াদের পক্ষ নেব না হিন্দুদের পক্ষ নেব? তখন তিনি সাফ জানিয়েছেন যে যেহেতু হিন্দুরা মূলত শিয়াদেরকে মারে না, বরং হিন্দুরা মূলত মারে মুসলমানদেরকে, চাই সে সুন্নি হোক, চাই সে শিয়া হোক, চাই সে মাঝহাবি হোক, চাই সে আহলে হাদিস হোক, চাই সে বেরলভি হোক, চাই সে কাদিয়ানি হোক, তার মানে যারাই মুসলমান দাবি করবে যে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, টুপি আছে, আমার পরনে পাঞ্জাবি আছে, তাদেরকে, আমার গালে দাঁড়িয়ে আছে, তাদেরকে মারবে। এই জন্য তিনি বলেছেন শিয়াদেরকে সাপোর্ট করার জন্য। এক্ষেত্রেও আমরা যদি পক্ষ অবলম্বন করতেই চাই, তাহলে আমরা ইরানের পক্ষ অবলম্বন করতে পারি। যদিও ইরানের সাথে আমাদের কিন্তু আকিদাগত দ্বন্দ্ব এবং বিশাল দ্বন্দ্ব কিন্তু চলে আসছে, কারণ এই ইরান কিন্তু আমাদের অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মেরেছে। এই যে বর্তমান যে সিরিয়া, এই সিরিয়ার যে বাশার আল আসাদ যে পতন হয়েছে, এই বাশার আল আসাদের সাথে মিত্র হয়ে তারা কিন্তু অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে তারা মেরেছে। এমনিভাবে 2001 সালের দিকে যদি আপনারা তাকান, তাহলে 2001 সাল আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে এই ইরান কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভেবে তাদেরকে এরকম আক্রমণ করেছে, মেরেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ইরানের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা দ্বন্দ্ব। তারপরও আমরা এক্ষেত্রে ইরানকে সাপোর্ট করব এই জন্যে যে ইসরায়েল যে ইরানকে মারছে, এক্ষেত্রে শিয়া দেখে তারা মারছে না, বরং মুসলমান দেখে মারছে। ইরান মুসলমান বা ইরান তাদের ধর্মীয় একটা আকিদা বিশ্বাস, এটাকে পুরা মধ্যপ্রাচ্যের উপর এরকম প্রভাব বিস্তার করতে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য করে মারছে। আর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা কিন্তু এক জাতি। সেই দিকে লক্ষ্য করে সমস্ত কাফেররা মিলে সমস্ত মুসলমান, চাই সে সুন্নি হোক, চাই সে শিয়া হোক, চাই সে অন্য কোনো মতাদর্শের হোক, সবাইকে মুসলমান ভেবেই কিন্তু মারছে।